আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে আমি স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আজকে 212703 কোর্স কোড বিশিষ্ট পদার্থের ধর্ম, তরঙ্গ ও স্পন্দন কোর্সের স্থিতিস্থাপকতা শিরোনামে 4 নাম্বার লেকচার শুরু করতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আজকের 4 নাম্বার লেকচারের শুরুতে আমি আমার পরিচয় দিচ্ছি। আমি জাহাঙ্গীর আলম, প্রভাষক, পদার্থবিজ্ঞান, কক্সবাজার সিটি কলেজ। তাহলে আমরা আজকের ক্লাসে চলে যাচ্ছি। দেখো প্রিয় শিক্ষার্থী, আজকের প্রথম টপিক হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্ক। স্থিতিস্থাপক গুণাঙ্ক, দেখো আমরা স্থিতিস্থাপকতার ক্ষেত্রে স্থিতিস্থাপক গুণাঙ্ক জানি যে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন ও বিকৃতির অনুপাত একটি ধ্রুব রাশি। পীড়ন ও বিকৃতির অনুপাত একটি রাশি, ধ্রুব রাশি। এই ধ্রুব রাশিকে বলা হয় স্থিতিস্থাপক গুণাঙ্ক। এই ধ্রুব রাশিকে কি বলা হয়? স্থিতিস্থাপক গুণাঙ্ক। দেখো আমরা জানি আকার অনুযায়ী বস্তুর 3 ধরনের পরিবর্তন হয়, অর্থাৎ বস্তুর 3 ধরনের পরিবর্তন ঘটে। যেহেতু 3 ধরনের পীড়নের কারণে 3 ধরনের বিকৃতির সৃষ্টি হয়। আমরা জানি যে পীড়ন 3 প্রকার: দৈর্ঘ্য পীড়ন, আকার পীড়ন, আয়তন পীড়ন। একইভাবে 3 ধরনের বিকৃতি পাই: দৈর্ঘ্য বিকৃতি, আকার বিকৃতি, আয়তন বিকৃতি। তাহলে আমরা দেখতে পাচ্ছি 3 ধরনের পীড়নের কারণে 3 ধরনের বিকৃতি সৃষ্টি হয়। প্রতি ক্ষেত্রে হুকের সূত্র প্রয়োগ করলে 3 ধরনের স্থিতিস্থাপক গুণাঙ্ক পাওয়া যাবে। দেখো এই 3টি স্থিতিস্থাপক গুণাঙ্কের মধ্যে একটি হচ্ছে ইয়ং এর স্থিতিস্থাপক গুণাঙ্ক, আরেকটি হচ্ছে দৃঢ়তার গুণাঙ্ক, আরেকটি হচ্ছে আয়তনের গুণাঙ্ক। আমরা এখন এই স্থিতিস্থাপক গুণাঙ্কগুলি ধীরে ধীরে একটার পর একটা কি করব, আলোচনা করব। দেখো প্রথম হচ্ছে ইয়ং এর স্থিতিস্থাপক গুণাঙ্ক। তোমরা না বুঝলে আমাকে একটু নক করবা, আমি চেষ্টা করব দ্বিতীয়বার বুঝিয়ে দেওয়ার জন্য। দেখো ইয়ং এর স্থিতিস্থাপক গুণাঙ্কের সংজ্ঞা হচ্ছে, যদি কোনো বস্তুর দৈর্ঘ্য পীড়ন এবং দৈর্ঘ্য বিকৃতির মধ্যে একটি সম্পর্ক স্থাপন করা যায়, সেই ক্ষেত্রে এক ধরনের ধ্রুব রাশি পাওয়া যায়। এক ধরনের কি রাশি পাওয়া যায়? ধ্রুব রাশি বা কনস্ট্যান্ট পাওয়া যায়। এই টপিকসটা বা এই সিস্টেমটা সর্বপ্রথম অনুধাবন করতে পেরেছিলেন বিজ্ঞানী টমাস ইয়ং। তার নাম অনুসারে এই ধ্রুব রাশিটাকে বলা হয় ইয়ং এর স্থিতিস্থাপক গুণাঙ্ক। তিনি যে মতামত ব্যক্ত করেছিলেন সেই মতামত অনুসারে ইয়ং এর স্থিতিস্থাপক গুণাঙ্কের সংজ্ঞা এভাবে দেওয়া যায়: স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর দৈর্ঘ্য পীড়ন ও দৈর্ঘ্য বিকৃতির অনুপাত একটি ধ্রুব রাশি। এই ধ্রুব রাশিকে বলা হয় ইয়ং এর স্থিতিস্থাপক গুণাঙ্ক। দেখো এক্ষেত্রে ইয়ং এর দৈর্ঘ্য প্রসারণ ও সংকুচন উভয় ক্ষেত্রেই এই সূত্রটি কি হয়? প্রযোজ্য হয়। আমরা চিত্রে একটি বস্তু দেখতে পাচ্ছি। এই বস্তুর সাদা অংশটা দেখো, এই সাদা অংশটা দৈর্ঘ্য হচ্ছে ক্যাপিটাল এল, এবং এটাকে ভর প্রয়োগ বা বল প্রয়োগ করার কারণে এটার দৈর্ঘ্য বৃদ্ধি করছে। এর দৈর্ঘ্য বৃদ্ধি মনে করলাম ডেল এল। সাদা অংশ থেকে নিচের দিকে যে কালো অংশটা আছে, সে কালো অংশটা হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি। দেখো ধরা যাক এক্স দৈর্ঘ্য এবং ক্যাপিটাল এ প্রস্থের ক্ষেত্রফল বিশিষ্ট একটি তারের দৈর্ঘ্য বরাবর এফ বল প্রয়োগ করা হলো। তারের দৈর্ঘ্য বৃদ্ধি, দেখো তারটির আদি দৈর্ঘ্য ছিল স্মল এক্স এবং বল প্রয়োগ করার কারণে তার সর্বশেষ দৈর্ঘ্য হয়ে গেছে স্মল ওয়াই। তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি হবে ওয়াই মাইনাস এক্স। ওয়াই মাইনাস এক্স, এটাকে আমরা ডেল এক্স দ্বারা চিহ্নিত করতে পারি। একক মাত্রায় পরিবর্তন হবে দৈর্ঘ্য বৃদ্ধি বাই আদি দৈর্ঘ্য। দৈর্ঘ্য বৃদ্ধি বাই কি দৈর্ঘ্য? আদি দৈর্ঘ্য। দৈর্ঘ্য মধ্যে ছিল ওয়াই মাইনাস এক্স, আদি দৈর্ঘ্য ছিল এক্স। তাহলে একক মাত্রায় পরিবর্তন হবে ওয়াই মাইনাস এক্স বাই স্মল এক্স। এখন দেখো ভর ঝুলিয়ে বল প্রয়োগ করা হলে, কারণ আমরা এখানে এফ বল প্রয়োগ করছিলাম, বস্তুটির যে বল প্রয়োগ করছিলাম সেই বলের বা সেই বস্তুটির ভর ছিল স্মল এম, বস্তুটির উপর অভিকর্ষ ত্বরণ ছিল স্মল জি।
তাহলে টোটাল প্রয়োগকৃত বল হবে ক্যাপিটাল এফ সমান স্মল এম ইন্টু জি, এবং তার সিলিন্ডার আকৃতির, যদি তারটি সিলিন্ডার আকৃতির হয় সেই ক্ষেত্রে আমরা জানি যে ক্ষেত্রফল হবে এ সমান পাই আর স্কয়ার, কারণ সিলিন্ডারের বক্রতার ব্যাসার্ধ, সিলিন্ডারের বৃত্তাকার অংশের ব্যাসার্ধ হচ্ছে আর, সেহেতু আমরা সিলিন্ডার আকৃতির বৃত্তাকার অংশের ক্ষেত্রফল এ সমান লিখতে পারি পাই আর স্কয়ার। দেখো স্থিতিস্থাপক গুণাঙ্কের সংজ্ঞা অনুসারে আমরা লিখতে পারি স্থিতিস্থাপক গুণাঙ্ক ওয়াই সমান পীড়ন বাই বিকৃতি, দৈর্ঘ্য পীড়ন বাই দৈর্ঘ্য বিকৃতি। দেখো এখানে দৈর্ঘ্য পীড়ন সমান হচ্ছে এফ বাই এ। এফ বাই এ কেন এফ বাই এ? দেখো একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে পীড়ন বলা হয়। একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে কি বলা হয়? পীড়ন বলা হয়। এক ক্ষেত্রফলের উপর যদি প্রযুক্ত বল এফ হয়, একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল হবে এফ বাই এ। আর দৈর্ঘ্য বিকৃতি সমান আমরা এই রাশির সমীকরণ থেকে দেখতে পাচ্ছি y মাইনাস এক্স বাই এক্স। এক্স সমান যদি আমি এল নট কল্পনা করি এবং y মাইনাস এক্স সমান যদি ডেল এল কল্পনা করি, সেই ক্ষেত্রে দৈর্ঘ্য বিকৃতি হবে ডেল এল বাই এল নট। আমি যদি এই মানগুলি বসানোর পর একটু ক্যালকুলেট করি, তাহলে আমরা পাবো এফ এল নট বাই ক্যাপিটাল এ ডেল এল, ক্যাপিটাল এ ডেল এল। এখন দেখো আমরা ক্যাপিটাল এফ সমান পেয়েছিলাম স্মল এম জি, সেই স্মল এম জির মানটা যদি বসাই দিই, ক্যাপিটাল এফ এর মানটা যদি বসাই দিই, এবং ক্যাপিটাল এ সমান পেয়েছিলাম পাই আর স্কয়ার, তাহলে আমরা লিখতে পারি ক্যাপিটাল ওয়াই সমান স্মল এম স্মল জি ক্যাপিটাল এল নট বাই পাই আর স্কয়ার ডেল এল। এখানে স্মল এম হচ্ছে প্রয়োগকৃত বস্তুটির ভর, জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ, এল নট হচ্ছে তারের আদি দৈর্ঘ্য, আর হচ্ছে তারের প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ, এবং ডেল এল হচ্ছে তারের দৈর্ঘ্য বৃদ্ধি। আমরা এই মানগুলি পেয়ে গেলে এই মানগুলি ১ নং সমীকরণে বসিয়ে ইয়ং এর গুণাঙ্ক ওয়াই এর কি বের করতে পারবো, মান বের করতে পারবো। দেখো প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ইয়ং এর গুণাঙ্ক বুঝতে পেরেছো। কারো কোনো সমস্যা আছে? না স্যার। বাহ, দেখো আমরা এখন দৃঢ়তার গুণাঙ্ক বা ব্যবর্তন গুণাঙ্ক বের করার চেষ্টা করব। দৃঢ়তার গুণাঙ্ক মানে হচ্ছে যে এটাকে ক্রিন্তন গুণাঙ্ক বা আকার গুণাঙ্ক বলা হয়। কোন একটি বস্তুর একটি প্রান্ত একটি দৃঢ় বস্তুর সাথে আটকিয়ে অপর প্রান্তে বল প্রয়োগ করলে বস্তুটির ওই অপর প্রান্ত বরাবর একটি কি সৃষ্টি হয়? বিকৃতি সৃষ্টি হয়। এই বিকৃতিকে এই 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 বিকৃতির কারণে যে গুণাঙ্ক তৈরি হয় সেই গুণাঙ্ককে আমরা বলতে পারি দৃঢ়তার গুণাঙ্ক বা ব্যবর্তন গুণাঙ্ক। তোমরা চিত্রে দেখো এ বি সি ডি একটি বস্তু ছিল, এই বস্তুর সিডি অংশ একটি দৃঢ় বস্তুর সাথে আটকিয়ে এ বি অংশে যদি আমি এফ বল প্রয়োগ করি, দেখা যাবে যে এ বি অংশটা পরিবর্তিত হয়ে এ প্রাইম বি প্রাইমে চলে যাবে, এ প্রাইম বি প্রাইমে চলে যাবে, এবং এ থেকে এ প্রাইম পর্যন্ত একটি কৌণিক সরণ তৈরি হবে, কৌণিক বিকৃতি তৈরি হবে। ঠিক আছে, তাহলে আমরা সংজ্ঞাটা এভাবে দিতে পারি, স্থিতিস্থাপক সীমার মধ্যে ক্রিন্তন পীড়ন এবং ক্রিন্তন বিকৃতির অনুপাত একটি ধ্রুব রাশি। ক্রিন্তন পীড়ন মানে আমরা আকার পীড়ন বলতে পারি। আকার পীড়ন এবং আকার বিকৃতির অনুপাত একটি ধ্রুব রাশি। এই ধ্রুব রাশিকে দৃঢ়তার গুণাঙ্ক বা ব্যবর্তন গুণাঙ্ক বলা হয়। এটাকে কাঠিন্যের গুণাঙ্কও বলা হয়, এটাকে মুসর গুণাঙ্কও বলা হয়। কাইন্ডলি একটু মনে রাখবা, একে ইটা দ্বারা প্রকাশ করা হয়। একে কি দ্বারা প্রকাশ করা হয়? ইটা দ্বারা। এখানে দেখো বিকৃতি করছে থিটা পরিমাণ, বিকৃতি করছে কি পরিমাণ? এ থেকে এ প্রাইম পর্যন্ত সরে যাওয়ার কারণে যে কোণটা তৈরি হয়েছে সেই কোণের পরিমাণ হচ্ছে থিটা। তাহলে আমরা পীড়ন প্রয়োগ করছিলাম ক্যাপিটাল এফ বাই এ, এই ক্যাপিটাল এফ বাই এ পীড়ন প্রয়োগ করার কারণে বিকৃতি করছে থিটা। আমি থিটা সমান এক্স বাই ওয়াই লিখলাম না, জাস্ট মনে করলাম ক্রিন্তন বিকৃতি বা কোণের যে বিকৃতি ঘটছে, অর্থাৎ এ থেকে প্রান্তটি এ প্রাইমে চলে যেতে বা বি থেকে বি প্রাইমে চলে আসার কারণে যে কোণের সৃষ্টি হয়েছে, ব্যবর্তন কোণের সৃষ্টি হয়েছে, সেই ব্যবর্তন কোণের মান যদি থিটা হয়, তাহলে আমরা ক্রিন্তন বিকৃতি লিখতে পারি থিটা। তাহলে দৃঢ়তার গুণাঙ্কের সংজ্ঞা অনুসারে আমরা লিখতে পারি ক্রিন্তন পীড়ন বাই ক্রিন্তন বিকৃতি সমান দৃঢ়তার গুণাঙ্ক ইটা। ইটা সমান দেখো, তাহলে আমরা মানটা যদি বসাই এফ বাই ক্যাপিটাল এ ভাই থিটা, বা এটা সমান আমরা লিখতে পারি এফ বাই এ থিটা। এক্ষেত্রে বলের মান এফ, ক্ষেত্রফল এ এবং ক্রিন্তন বিকৃতি যেটা যদি আমরা বের করতে পারি, তাহলে ওই মানগুলি বসিয়ে
2 নং সমীকরণে বসালে আমরা ক্লিন্টন বিকৃতি ক্লিন্টন গুণাঙ্ক ইটা এর মান পাবো। ক্লিন্টন গুণাঙ্ক কার মান পাবো? ইটা এর মান। কঠিন জিনিস নয়, এগুলো তোমাদের ইন্টারমিডিয়েটে পড়া আছে সবার, তাই না? জি স্যার। এগুলি পরেই তো তোমরা অনেক ভালো রেজাল্ট করেছো। এখন আমরা দেখব আয়তনের স্থিতিস্থাপক গুণাঙ্ক। একদম ইজি একটা টপিক, আয়তনের স্থিতিস্থাপক গুণাঙ্ক। দেখো, পূর্বের মতো স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর আয়তন পীড়ন এবং আয়তন বিকৃতির অনুপাত একটি ধ্রুব রাশি। আয়তন পীড়ন এবং আয়তন বিকৃতির অনুপাত একটি কি রাশি হবে? ধ্রুব রাশি হবে। শর্ত থাকতে হবে যে সব ক্ষেত্রে স্থিতিস্থাপক সীমার মধ্যে থাকতে হবে। স্থিতিস্থাপক সীমার চেয়ে কম বা বেশি হলে হবে না। স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর আয়তন পীড়ন এবং আয়তন বিকৃতির অনুপাত একটি ধ্রুব রাশি। এই ধ্রুব রাশিকে আমরা বলতে পারি আয়তন পীড়ন। তোমরা চিত্রের মধ্যে দেখো একটি ভি আয়তন বিশিষ্ট একটি কি ছিল? গোলক বা পাত্র ছিল। এটাকে বল প্রয়োগ করার কারণে তার আয়তন হ্রাস পেয়ে ভি নট ডেল বি পরিমাণ আয়তন হ্রাস পেয়েছে। কি বি পরিমাণ আয়তন হ্রাস পেয়েছে? ডেল বি পরিমাণ আয়তন হ্রাস পেয়েছে। দেখো, বাইরের অংশের আয়তন হচ্ছে ভি এবং এই যে সাদা অংশের ভিতরে এটার আয়তন হচ্ছে ভি মাইনাস ডেল বি। ভি মাইনাস কি? ডেল বি। তাহলে এই যে দুইটা বৃত্তের মাঝখানে যে অংশটা আছে, যেটা সংকুচিত হয়েছে, সেই অংশটার পরিমাণ হচ্ছে ভি ডেল বি। সেই অংশটার পরিমাণ কি? বি ডেল বি। এখন দেখো, ভি আয়তনের কোন বস্তুর এক ক্ষেত্রফলে যদি আমরা ক্যাপিটাল এফ পরিমাণ বল প্রয়োগ করি, অর্থাৎ পীড়ন প্রয়োগ করি বা আয়তন পীড়ন প্রয়োগ করি, এর ফলে আয়তনের পরিবর্তন ডেল বি হবে। আয়তন প্রসারিত হবে বা আয়তন কি হবে? সংকুচিত হবে। এই যে প্রসারণ বা সংকুচনের পরিমাণ যদি ডেল বি হয়, প্রসারণ বা সংকুচনের পরিমাণ যদি কি হয়? ডেল বি হয়, আয়তন বিকৃতি হবে। আয়তন বিকৃতি হবে আয়তন বৃদ্ধি বা হ্রাস বাই পূর্বের আয়তন। আয়তন বৃদ্ধি বা হ্রাস বাই কি আয়তন? পূর্বের আয়তন। আয়তন গুণাঙ্ককে যদি আমরা কে দ্বারা প্রকাশ করি, সেই ক্ষেত্রে লিখতে পারি কে সমান আয়তন পীড়ন বাই আয়তন বিকৃতি। আয়তন পীড়ন ছিল এফ বাই এ। একটা জিনিস মনে রাখবা, দৈর্ঘ্য পীড়ন, আয়তন পীড়ন বা ক্ষেত্রফল আকার পীড়ন, এই তিনটি পীড়নের মানে কিন্তু একই রকম। তিনটিই কিন্তু এফ বাই এ দ্বারা প্রকাশ করা হয়। তিনটিকে কি দ্বারা প্রকাশ করা হয়? এফ বাই এ দ্বারা প্রকাশ করা হয়। কারণ আমরা জানি যে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে পীড়ন বলা হয়। পীড়ন মানে মূলত আমরা ধাক্কা বা চাপকে বলতে কি করতে পারি? ধাক্কা বা চাপকে নির্দেশ করতে পারি। তাহলে আয়তন গুণাঙ্ক কে সমান এফ বাই এ বাই ডেল বি বাই ভি। ক্যালকুলেট করলে আমরা পাবো আয়তন গুণাঙ্ক কে সমান ক্যাপিটাল এফ ক্যাপিটাল ভি বাই ক্যাপিটাল এ ইন্টু ডেল ভি। আমি 3 নং সমীকরণে এফ ভি এ এবং ডেল বি এর মান বসাইলে আয়তন গুণাঙ্ক কে এর মান পাবো। দেখো, আমরা এখন একটু পয়সনের অনুপাত নিয়ে আলোচনা করব। পয়সনের অনুপাতের সাথে, হ্যাঁ বলো। আয়তন আয়তন পীড়ন এগুলার তো কোনো একক নাই। পীড়নের একক আছে, বিকৃতির একক নাই। যে পীড়নের একক আছে নিউটন পার মিটার স্কয়ার। বিকৃতির কোনো একক নেই, কারণ বিকৃতি একই রাশির দুটি অনুপাত, মানে দুইটি একই রাশির অনুপাত বিটাই এই ক্ষেত্রে এককগুলি কি হয়ে যায়? কাটাকাটি যায়। সেই জন্য বিকৃতির কোনো একক নেই। কিন্তু পীড়নের একক আছে। পীড়ন মানে হচ্ছে যে এফ বাই এ। এফ সমান হচ্ছে যে বলের একক নিউটন। এ মানে হচ্ছে ক্ষেত্রফল, ক্ষেত্রফলের একক হচ্ছে মিটার স্কয়ার। তাহলে এফ বাই এ সমান হবে নিউটন পার মিটার স্কয়ার। আশা করি বুঝতে পারছো। এখন দেখো, আমরা একটু পয়সনের অনুপাত নিয়ে আলোচনা করব। কোন পদার্থের পরিমাণ তথা ভর পরিবর্তন না করে দৈর্ঘ্য বরাবর বল প্রয়োগ করলে তার দৈর্ঘ্য বৃদ্ধি পাওয়ার সাথে সাথে পার্শ্ব কমে। দেখো, আমি মনে করো একটি তারকে, এই যে এটা একটি তার মনে করো, এটাকে এভাবে টানলাম। এটা টানলে দেখা যাবে যে তারটি কি হয়ে যাবে? পার্শ্ব বরাবর চিকন হয়ে যাবে, দৈর্ঘ্য বরাবর কি দৈর্ঘ্য প্রসারিত হবে। তাহলে আমরা দেখতেছি যে এই ঘটনাটা সর্বপ্রথম সাইমন পয়সন পর্যবেক্ষণ করেছিলেন বিদায় তার নাম অনুসারে এই ক্ষেত্রে যে ধ্রুবকটি পাওয়া যায় সেই ধ্রুবককে পয়সনের অনুপাত বলা হয়। দেখো, তার মতে স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর পার্শ্ব বিকৃতি এবং দৈর্ঘ্য বিকৃতির অনুপাত সর্বদা একটি ধ্রুব রাশি থাকে।
বস্তুর পার্শ্ব বিকৃতি এবং দৈর্ঘ্য বিকৃতির অনুপাত একটি কি থাকে? ধ্রুব রাশি। ধ্রুব রাশি। এই ধ্রুব রাশিকে পয়সনের অনুপাত বলা হয়। একে সিগমা দ্বারা প্রকাশ করা হয়। একে কি দ্বারা প্রকাশ করা হয়? সিগমা দ্বারা প্রকাশ করা হয়। দেখো এই যে একটি তার, এই তারটির দৈর্ঘ্য হচ্ছে x, এটাকে F বল প্রয়োগ করে এটির এক প্রান্ত দৃঢ় বস্তুর সাথে আটকিয়ে অন্য প্রান্তে যদি F বল প্রয়োগ করি, সেই ক্ষেত্রে তারটির দৈর্ঘ্য বরাবর প্রসারিত হবে। দৈর্ঘ্য বরাবর প্রসারিত হয়ে সেটি x প্লাস ডেল x দৈর্ঘ্য ধারণ করবে এবং পার্শ্ব বরাবর সংকুচিত হবে। দেখো তারটির যদি ব্যাস ক্যাপিটাল স্মল ডি হয়, তাহলে সেটি পার্শ্ব বরাবর সংকুচিত হয়ে তার ব্যাস দাঁড়াবে স্মল ডি মাইনাস ডেল স্মল ডি, অর্থাৎ সে ব্যাস বরাবর স্মল ডি পরিমাণ কি ডেল স্মল ডি পরিমাণ কি হয়ে যাবে? সংকুচিত হয়ে যাবে। তাহলে আমি সিগমার সংজ্ঞা অনুসারে বা পয়সনের সংজ্ঞা অনুসারে, অনুপাতের সংজ্ঞা অনুসারে লিখতে পারি সিগমা সমান পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি। কোন তারের দৈর্ঘ্য যদি স্মল এক্স এবং ব্যাস যদি স্মল ডি বিবেচনা করি, সেই ক্ষেত্রে স্থিতিস্থাপক সীমার মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি হবে ডেল এক্স, এবং দেখো এই যে এখান থেকে একটু পর্যন্ত ডেল এক্স বেড়ে গেছে এবং ব্যাস ডেল ডি পরিমাণ কি পাবে? হ্রাস পাবে। দৈর্ঘ্য বৃদ্ধির সাথে এত অবশ্যই তারটি কি হয়ে যাবে? পার্শ্ব বরাবর সংকুচিত হয়ে যাবে। তাহলে দেখো পার্শ্ব বিকৃতিকে আমরা লিখতে পারি পার্শ্ব হ্রাস বাই পূর্বের পার্শ্ব হ্রাস বাই বা পার্শ্বের যে পরিমাণ হ্রাস হয়েছে সেটা বাই পার্শ্বের ব্যাস, এবং দৈর্ঘ্য বিকৃতি সমান লিখতে পারি যে পরিমাণ দৈর্ঘ্য প্রসারিত হয়েছে সেটা বাই পূর্বের দৈর্ঘ্য। তাহলে আমরা পার্শ্ব বিকৃতিকে এভাবে লিখতে পারি, দেখো ডেল ডি বাই স্মল ডি, এবং দৈর্ঘ্য বিকৃতিকে লিখতে পারি ডেল এক্স বাই স্মল এক্স। তাহলে পয়সনের ধ্রুবকের সংজ্ঞা অনুসারে আমরা লিখতে পারি সিগমা সমান মাইনাস ডেল ডি বাই স্মল ডি বাই ডেল এক্স বাই স্মল এক্স। দেখো এখানে একটা মাইনাস চিহ্ন আসছে, প্রশ্ন থাকতেই পারে এখানে মাইনাস কেন আসছে। আমরা উপরে পড়ছি যে সিগমা সমান পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি, কিন্তু এখানে একটা মাইনাস দিলাম। এই মাইনাসের কারণ হচ্ছে যে দৈর্ঘ্য বৃদ্ধির সাথে সাথে পার্শ্ব সংকুচিত হয়ে যাচ্ছে, অর্থাৎ দৈর্ঘ্য এবং পার্শ্ব পরস্পর বিপরীত। দৈর্ঘ্য বৃদ্ধি পেলে পার্শ্ব সংকুচিত হয়, দৈর্ঘ্য সংকুচিত হলে পার্শ্ব বেড়ে যায়। এই যে সংকুচন এবং প্রসারণ দুটাকে একসাথে বোঝানোর জন্য এখানে কি আসছে? যে মাইনাস আসছে, অর্থাৎ একটা বৃদ্ধি পেলে আরেকটা কি পাচ্ছে? প্রসারিত। একটা প্রসারিত হলে আরেকটা সংকুচিত হচ্ছে, একটা সংকুচিত হলে আরেকটা প্রসারিত হচ্ছে। তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেট করলে পাচ্ছি সিগমা সমান মাইনাস এক্স ডেল ডি বাই ডি ডেল এক্স। 4 নং সমীকরণ দ্বারা এটাকে প্রকাশ করতে পারি স্মল এক্স ডেল ডি স্মল ডি ডেল এক্স এর মান বসিয়ে আমরা 4 নং সমীকরণ থেকে পয়সনের ধ্রুবক বা সিগমার মান বের করতে পারি। দেখো দৈর্ঘ্য বৃদ্ধি সর্বদা পার্শ্ব সংকুচন ঘটায় বলে পার্শ্ব বিকৃতিকে ঋণাত্মক ধরা হয়। দৈর্ঘ্য বিকৃতি বা দৈর্ঘ্য বৃদ্ধি সর্বদা পার্শ্ব সংকুচন ঘটায় বিধায় পার্শ্ব বিকৃতিকে ঋণাত্মক ধরা হয়, তাই এখানে ঋণাত্মক চিহ্ন ব্যবহার করা হয়েছে। দেখো আমি যেটা বলেছিলাম দৈর্ঘ্য বৃদ্ধি হওয়ার সাথে সাথে পার্শ্ব সংকুচন হয় বা পার্শ্ব বৃদ্ধির সাথে সাথে দৈর্ঘ্য সংকুচন হয়, এই যে পরস্পর বিপরীত সেটা বোঝানোর জন্য এখানে কি করা হয়েছে? যে ঋণাত্মক চিহ্ন ব্যবহার করা হয়েছে। পয়সনের অনুপাত একই রাশির একই রকম দুটি রাশির অনুপাত বিধায় এই ক্ষেত্রে কোনো একক বা মাত্রা থাকে না। একক বা কি থাকে না? মাত্রা থাকে না। পয়সনের অনুপাত কেবল কঠিন পদার্থের ধর্ম প্রকাশ করে। এই ক্ষেত্রে পদার্থের উপাদান ভেদে এর মান বিভিন্ন হয় বলে এর সীমা -1 থেকে +½ পর্যন্ত, অর্থাৎ পয়সনের অনুপাত সর্বনিম্ন -1 এবং সর্বোচ্চ +½ পর্যন্ত থাকতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে -1 এ যাওয়া সম্ভব হয় না। বুঝা গেছে? তার আরো এটা কি হয়ে যায়? শেষ হয়ে যায়। এই জন্য আমরা পয়সনের অনুপাতের মানে মানের সীমা মনে রাখবো -1 থেকে +½ -1 থেকে কি হাফ +½ আশা করি তোমরা পয়সনের ধ্রুবক বুঝতে পারছো। আমরা এখন লম্বা তারের দৈর্ঘ্য বিকৃতির দরুন কৃত কাজ আলোচনা করব। লম্বা তারের দৈর্ঘ্য বিকৃতির দরুন কৃত কাজ। দেখো এখানে একটি তার দেখতে পাচ্ছি, এই তারের দৈর্ঘ্য হচ্ছে ক্যাপিটাল এল। এটির এক প্রান্তে একটি দৃঢ় বস্তুর সাথে আটকিয়েছি এবং অন্য প্রান্তে F সমান mg বল প্রয়োগ করছি।
বল প্রয়োগ করার কারণে তারটির দৈর্ঘ্য বেড়ে গেছে স্মল এল। তারটির ব্যাস ছিল, তারটির ব্যাস বা ব্যাসার্ধ ছিল, ব্যাস যদি ডি হয়, ব্যাসার্ধ স্মল আর। দেখো মনে করি একটি তারের আদি দৈর্ঘ্য ক্যাপিটাল আর এবং ব্যাসার্ধ স্মল আর। এই নিম্নোক্ত চিত্র অনুসারে তারটিকে কি করলাম, সাজাইলাম। এই তারটিতে ক্যাপিটাল এফ বল প্রয়োগ করার কারণে তারটির দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে স্মল এল। দৈর্ঘ্য বৃদ্ধির পর তারটির ব্যাসার্ধ অপরিবর্তিত থাকলে, দৈর্ঘ্য বৃদ্ধির পর তারটির ব্যাসার্ধ অপরিবর্তিত থাকলে তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলকে আমরা লিখতে পারি পাই স্মল আর, কারণ তারটির প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ ছিল স্মল আর। দৈর্ঘ্য পীড়নকে আমরা লিখতে পারি ক্যাপিটাল এফ বাই এ। সমান যদি পাই আর স্কয়ার হয়, তাহলে আমরা দৈর্ঘ্য পীড়ন সমান লিখতে পারি ক্যাপিটাল এফ বাই পাই আর স্কয়ার। এবং দৈর্ঘ্য বিকৃতি, দেখো এখানে দৈর্ঘ্য বৃদ্ধি স্মল এল, আদি দৈর্ঘ্য ক্যাপিটাল এল, তাহলে দৈর্ঘ্য বিকৃতি সমান লিখতে পারি স্মল এল বাই ক্যাপিটাল এল। ইয়ং এর গুণাঙ্ক অনুসারে আমরা লিখতে পারি যে ইয়ং এর গুণাঙ্ক সমান হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি বাই দৈর্ঘ্য পীড়ন বাই দৈর্ঘ্য বিকৃতি। তাহলে ওয়াই সমান হবে দৈর্ঘ্য পীড়ন এফ বাই পাই আর স্কয়ার ভাই স্মল এল বাই ক্যাপিটাল এল। স্মল এল বাই কি এল, ক্যাপিটাল এল। একটু ক্যালকুলেট করলে আমরা এফ সমান পাবো, ক্যালকুলেট করলে আমরা এফ সমান পাবো ক্যাপিটাল ওয়াই পাই আর স্কয়ার এল, ক্যাপিটাল ওয়াই পাই আর স্কয়ার স্মল এল বাই ক্যাপিটাল এল। এটা হচ্ছে এই যে তারের উপর যে পরিমাণ বল প্রয়োগ করছিলাম সেই পরিমাণ বলের মান। দেখো এই ক্ষেত্রে পরিবর্তনশীল বল দ্বারা কাজ সম্পাদিত হচ্ছে, পরিবর্তনশীল বল দ্বারা কি হচ্ছে, কাজ সম্পাদন হচ্ছে। সুতরাং কাজের মোট পরিমাণ নির্ণয় অবশ্যই ক্যালকুলাস বা ইন্টিগ্রেশন পদ্ধতি প্রয়োগ করতে হবে। যদি ক্যালকুলাস বা ইন্টিগ্রেশন পদ্ধতি প্রয়োগ করি সেই ক্ষেত্রে দেখা যাবে যে ক্ষুদ্র দৈর্ঘ্য ডিএল, ক্ষুদ্র দৈর্ঘ্য বৃদ্ধি ডিএল বৃদ্ধির জন্য সম্পাদিত কাজের পরিমাণ যদি ডিডব্লিউ হয়, ক্ষুদ্র দৈর্ঘ্য বৃদ্ধি স্মল ডিএল দৈর্ঘ্য বৃদ্ধির জন্য যদি কাজের পরিমাণ ডিডব্লিউ হয়, তাহলে আমরা কাজ সমান জানি যে বল ইনটু সরণ। তাহলে ডিডব্লিউ সমান হবে এফ ইনটু ডিএল। এফ ইনটু কি এল, ডিএল। দৈর্ঘ্য বৃদ্ধি এল এর জন্য সম্পাদিত কাজ, দৈর্ঘ্য বৃদ্ধি এল এর জন্য সম্পাদিত কাজ মানে হচ্ছে যে আদি দৈর্ঘ্য যখন 0 তখন কাজ ছিল 0, আদি দৈর্ঘ্য যখন সর্বোচ্চ, সর্বোচ্চ মানে হচ্ছে এল, অর্থাৎ দৈর্ঘ্য বৃদ্ধি টোটাল ঘটছে স্মল এল পর্যন্ত। অর্থাৎ যখন দৈর্ঘ্য স্মল এল এ, অর্থাৎ দৈর্ঘ্যের পরিবর্তন স্মল এল বা দৈর্ঘ্য বৃদ্ধি স্মল এল হয়েছে, সেই ক্ষেত্রে কাজের পরিমাণ হবে ডাব্লিউ। তাহলে আমরা ইন্টিগ্রেশন 0 টু ডাব্লিউ ডিডব্লিউ সমান লিখতে পারি ইন্টিগ্রেশন 0 টু এল এফ ডিএল। দেখো ডিডব্লিউ কে ইন্টিগ্রেশন করলে আমরা পাই ডাব্লিউ। যদি আমি সীমাগুলি সেখানে বসাই 0 থেকে ডাব্লিউ সেটা বসাই, তাহলে আমরা টোটাল পাবো ডাব্লিউ। ডাব্লিউ সমান ইন্টিগ্রেশন 0 টু এল এফ ডিএল। এফ এর মান আমরা কিছুক্ষণ আগে পেয়েছিলাম, দেখো এফ এর মান আমরা কিছুক্ষণ আগে পেয়েছিলাম ওয়াই পাই আর স্কয়ার এল বাই ওয়াই পাই আর স্কয়ার স্মল এল বাই ক্যাপিটাল এল। তাহলে এখানে এফ ইনটু ডিএল, তাহলে ইন্টিগ্রেশন 0 টু এল ওয়াই পাই আর স্কয়ার বাই ক্যাপিটাল এল ইনটু স্মল এল ইনটু ডিএল। দেখো এখানে ওয়াই ইয়ং এর ধ্রুবক, ধ্রুবরাশি, ফাই ধ্রুবরাশি, ব্যাসার্ধ অপরিবর্তনীয় ধ্রুবরাশি, ক্যাপিটাল এল আদি দৈর্ঘ্য অপরিবর্তনীয় ধ্রুবরাশি। সেই জন্য ধ্রুবরাশিগুলিকে বের করে দিলাম। তাহলে ধ্রুবরাশিগুলিকে যদি ইন্টিগ্রেশনের পূর্বে বের করে দিই, তাহলে আমাদের থাকবে ইন্টিগ্রেশন 0 টু এল স্মল এল ডিএল। আমরা জানি যে ইন্টিগ্রেশন এক্স ডিএক্স সমান হচ্ছে এক্স স্কয়ার বাই 2। ইন্টিগ্রেশন এক্স ডিএক্স সমান কি, এক্স স্কয়ার বাই 2। তাহলে ইন্টিগ্রেশন এল ডিএল সমান হবে এল স্কয়ার বাই 2। এল স্কয়ার বাই 2 এর সীমা হচ্ছে 0 থেকে এল। আমি যদি এই 0 থেকে এল সীমাটা এল স্কয়ার বাই 2 তে প্রয়োগ করি, তাহলে টোটাল মান পাবো স্মল এল স্কয়ার বাই 2 ইনটু ক্যাপিটাল ওয়াই পাই আর স্কয়ার বাই ক্যাপিটাল এল। ক্যালকুলেট করলে আমরা টোটাল এখান থেকে ক্যালকুলেট করলে পাবো ক্যাপিটাল ওয়াই পাই আর স্কয়ার ক্যাপিটাল এল বাই ক্যাপিটাল এল স্কয়ার ইনটু এল স্কয়ার বাই 2। দেখো এখানে নিচে ছিল ক্যাপিটাল এল, আমি নিচের দিকে এল স্কয়ার করার জন্য উপরে একটা এল নিচে একটা এল দ্বারা কি করছি, গুণ করছি। দেখো আমরা জানি যে কোন বস্তুর আয়তন, বস্তুর আয়তনের সূত্র হচ্ছে যে পাই আর স্কয়ার পাই ইনটু ব্যাসার্ধের বর্গ ইনটু উচ্চতা, ব্যাসার্ধের বর্গ ইনটু কি উচ্চতা। এখানে দেখো পাই আর স্কয়ার এল, এল মানে উচ্চতা বা দৈর্ঘ্য, আর মানে ব্যাসার্ধ। তাহলে পাই আর স্কয়ার এল সমান যদি আয়তন ক্যাপিটাল বি ধরি,
তাহলে আমরা লিখতে পারি W সমান ক্যাপিটাল Y ক্যাপিটাল V বাই ক্যাপিটাল L স্কয়ার ইনটু স্মল l স্কয়ার বাই 2। এটি হচ্ছে সম্পাদিত কাজ যেটি স্থিতি শক্তি রূপে বস্তুতে সঞ্চিত থাকবে। W সমান ক্যাপিটাল Y ক্যাপিটাল V বাই ক্যাপিটাল L স্কয়ার ইনটু স্মল l স্কয়ার বাই 2। এটা হচ্ছে সম্পাদিত কাজের পরিমাণ যেটি বস্তুর মধ্যে কি থাকবে, স্থিতি শক্তি রূপে সঞ্চিত থাকবে। সুতরাং একক আয়তনের সঞ্চিত শক্তি হচ্ছে স্থিতি শক্তি। একক আয়তনের সঞ্চিত শক্তি যদি স্থিতি শক্তি হয়, সেই ক্ষেত্রে এই টোটাল কাজকে আয়তন B দ্বারা ভাগ করলে আমরা একক আয়তনের সঞ্চিত শক্তি পাবো। একক আয়তনের সঞ্চিত শক্তি যদি U হয়, ক্যাপিটাল U হয়, তাহলে ক্যাপিটাল U সমান টোটাল কাজ W বাই V। W সমান আমরা পেয়েছিলাম ক্যাপিটাল Y ক্যাপিটাল V বাই ক্যাপিটাল L স্কয়ার ইনটু স্মল l স্কয়ার বাই 2। এটাকে যদি V দ্বারা ভাগ করি, V কাটাকাটি যাবে, বাকি থাকবে U ইকুয়াল ক্যাপিটাল Y বাই ক্যাপিটাল L স্কয়ার ইনটু স্মল l স্কয়ার বাই 2। এটাকে যদি আমি একটু সিস্টেমে লিখি, তাহলে আমরা লিখতে পারবো ক্যাপিটাল U সমান, দেখো একটু সিস্টেমে লিখলে হাফটা আগে নিয়ে আসলাম, এখানে ক্যাপিটাল Y, এখান থেকে একটি স্মল l, ক্যাপিটাল Y স্মল l বাই ক্যাপিটাল L ইনটু স্মল l বাই ক্যাপিটাল L। দেখো আমরা জানি যে ইয়ং এর গুণাঙ্ক y সমান হচ্ছে পীড়ন ইনটু বিকৃতি। ইয়ং এর গুণাঙ্ক y সমান কি? পীড়ন ইনটু বিকৃতি। তাহলে পীড়ন সমান আমরা লিখতে পারি y ইনটু বিকৃতি। y ইনটু কি? বিকৃতি। y মানে হচ্ছে y, বিকৃতি মানে হচ্ছে স্মল l বাই ক্যাপিটাল L। তাহলে টোটালি পীড়ন সমান হবে y স্মল l বাই ক্যাপিটাল L। অতএব আমি দেখো এই যে পূর্ববর্তী পৃষ্ঠায় U সমান হাফ ইনটু y l বাই ক্যাপিটাল L ইনটু l বাই ক্যাপিটাল L সমান লিখতে পারি। দেখো এই পদটা হয়ে যাবে পীড়ন এবং এই পদটা হয়ে যাবে বিকৃতি। তাহলে আমরা এখানে লিখতে পারি U সমান হাফ ইনটু পীড়ন ইনটু বিকৃতি। U সমান হাফ ইনটু কি? পীড়ন ইনটু বিকৃতি। অর্থাৎ একক আয়তনে সঞ্চিত শক্তি বা বিভব শক্তি, একক আয়তনে সঞ্চিত শক্তি বা বিভব শক্তি পীড়ন এবং বিকৃতির গুণফলের কি হবে? অর্ধেক হবে। পীড়ন এবং বিকৃতির গুণফলের কি হবে? অর্ধেক হবে। আমরা এখন পয়সনের অনুপাতের সীমা নির্ণয় করব। এই যে আমরা কিছুক্ষণ আগে বলছিলাম পয়সনের অনুপাতের সীমা -1 থেকে +1/2 পর্যন্ত হতে পারে। এটা একটু দেখো আমরা দুইটা সমীকরণ জানি। ইয়ং এর গুণাঙ্ক, আয়তন গুণাঙ্ক এবং পয়সনের অনুপাতের মধ্যে সম্পর্ক হচ্ছে ক্যাপিটাল Y সমান 3k ইনটু 1 মাইনাস 2 সিগমা। এখানে k হচ্ছে আয়তন গুণাঙ্ক, সিগমা হচ্ছে পয়সনের অনুপাত, y হচ্ছে ইয়ং এর গুণাঙ্ক। এবং ইয়ং এর গুণাঙ্ক, জিটার গুণাঙ্ক এবং পয়সনের অনুপাতের মধ্যে সম্পর্ক জানি y সমান 2 ইটা ইনটু 1 প্লাস সিগমা। প্রথমটাকে 1 নং সমীকরণ, দ্বিতীয়টাকে 2 নং সমীকরণ দিলে এই 1 এবং 2 নং সমীকরণের বাম পক্ষ কিন্তু y। তাহলে আমরা লিখতে পারি 1 এবং 2 নং সমীকরণ থেকে 3k ইনটু 1 মাইনাস 2 সিগমা ইকুয়াল 2 ইটা ইনটু 1 প্লাস সিগমা। তাহলে এখানে যদি আমি কি করি, একটু 2 ইটা বাই 1 মাইনাস 2 সিগমা দ্বারা যদি উভয় পাশে গুণ করি, কাইন্ডলি একটু দেখবা 2 দেখো আমরা এই সমীকরণটাকে 3k ইনটু 1 মাইনাস 2 সিগমা সমান 2 ইটা ইনটু 1 প্লাস সিগমা, এটাকে যদি আমরা এভাবে লিখি 3k বাই 2 ইটা ইকুয়াল 3k বাই 2 ইটা ইকুয়াল 1 প্লাস সিগমা বাই 2 1 প্লাস সিগমা বাই 1 মাইনাস 2 সিগমা এভাবে লিখতে পারি। দেখো আমরা 3k কে যখন 2 ইটা দিয়ে ভাগ করছি, তখন 1 প্লাস সিগমাকে 1 মাইনাস 2 সিগমা দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, একটু ব্যস্তকরণ করলে আমরা লিখতে পারি 2 ইটা বাই 3k সমান 1 মাইনাস 2 সিগমা বাই 1 প্লাস সিগমা। 1 মাইনাস 2 সিগমা বাই 1 প্লাস কি? সিগমা। এখানে দেখো যেহেতু k এবং ইটা দুটি রাশি ধনাত্মক, ইটার মান এবং k এর মান দুটি রাশির মানই ধনাত্মক, সেহেতু 3k বাই 2 ইটা বা 2 ইটা বাই 3k এর মান অবশ্যই কি হবে? ধনাত্মক হবে। অবশ্যই, অর্থাৎ এই সমীকরণের বাম পক্ষ অবশ্যই কি হবে? ধনাত্মক হবে। তাহলে আমরা লিখতে পারি 2 ইটা বাই 3k ইজ গ্রেটার দেন 0, কারণ আমরা ধনাত্মক মানগুলি জানি যে 0 থেকে বড়। ধনাত্মক মানগুলি যদি 0 থেকে বড় হয়, তাহলে আমরা লিখতে পারি 1 মাইনাস 2 সিগমা বাই 1 প্লাস সিগমা ইজ গ্রেটার দেন 0। ইজ গ্রেটার দেন কি?
0 এখান থেকে আমরা লিখতে পারি 1 মাইনাস 2 সিগমা ইজ গ্রেটার দ্যান 0 বা 1 ইজ গ্রেটার দ্যান 2 সিগমা বা 2 সিগমা ইজ লেস দ্যান 1 বা সিগমা ইজ লেস দ্যান হাফ অর্থাৎ সিগমার মান হাফ থেকে ছোট। আবার একই ভাবে y সমান 2 ইটা 1 প্লাস সিগমা এখান থেকে আমরা লিখতে পারি y বাই 2 ইটা সমান 1 প্লাস সিগমা। দেখো y বাই 2 ইটার একটি ধনাত্মক রাশি, সেটার মান অবশ্যই শূন্য থেকে বড় হবে। শূন্য থেকে যদি বড় হয় আমরা লিখতে পারি 1 প্লাস সিগমা ইজ গ্রেটার দ্যান 0 সিগমা ইজ গ্রেটার দ্যান -1। তাহলে আমরা দেখতেছি যে সিগমার মান -1 থেকে বড়। তাহলে এখান থেকে আমরা বলতে পারি সিগমা বা পয়সনের অনুপাত -1 থেকে বড় হবে এবং +1/2 থেকে কি হবে ছোট হবে। দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা এখন একটু চুম্বকের বিবর্তন বা ঘূর্ণনের ক্ষেত্রে কৃত কাজ বের করার চেষ্টা করব। চুম্বকের বিবর্তন বা ঘূর্ণনের ক্ষেত্রে কৃত কাজ বের করার চেষ্টা করব। দেখো এখানে একটি চুম্বক দেয়া আছে। এই চুম্বকে কিউ ও অক্ষ বরাবর অবস্থান করে। এই চুম্বকের দৈর্ঘ্য হচ্ছে স্মল এল, এই চুম্বকের ব্যাসার্ধ হচ্ছে স্মল আর। চুম্বকটার নিচের প্রান্ত আটকিয়ে যদি আমি উপর প্রান্তে বল প্রয়োগ করি, চুম্বকটা কি হয়ে যাবে মুচড়ে যাবে, বিবর্তন সৃষ্টি হবে। দেখো তাহলে কিভাবে বিবর্তন সৃষ্টি হয়। মনে করি একটি নিরেট চুম্বকের দৈর্ঘ্য স্মল এল, ব্যাসার্ধ স্মল আর, এর উপরের প্রান্তে স্থিরভাবে আটকিয়ে নিম্ন প্রান্তে একটি মোচড় বিবর্তন বল প্রয়োগ করি। ফলে চুম্বকের আকার বিকৃতি ঘটবে। চুম্বকের এই আকার বিকৃতি ঘটাবার জন্য যে পীড়ন প্রয়োগ করা হয় তার নাম হচ্ছে আকার পীড়ন। এখন এই মোচড় বলের ভ্রামক আমরা নির্ণয় করব। দেখো মোচড় বলের ভ্রামক আমরা কিভাবে নির্ণয় করব। একটি নিরেট চুম্বকের মধ্যে x ব্যাসার্ধ এবং dx বিশিষ্ট, দেখো এইখানে দেখো একটু, এই যে u থেকে p পর্যন্ত দূরত্ব হচ্ছে x ব্যাসার্ধ এবং dx পুরুত্বের, এই দেখো এই যে এখানে একটা দেখা যাচ্ছে, এই পুরুত্বটা হচ্ছে dx পুরুত্বের বা ব্যাস বিশিষ্ট একটি সমাপ্ত আংটা বা রিং এর মতন একটি জিনিস কল্পনা করি। মনে করি বল প্রয়োগের পূর্বে অবিকৃত আংটির উপরিস্থিত কোন বিন্দুতে, দেখো এই p বিন্দুতে বিকৃতির পর থিটা কোণে বিকৃতি করে উ পি প্রাইম অবস্থানে আসছে, অর্থাৎ উ পি অবস্থান থেকে উ পি প্রাইম অবস্থানে আসছে। দেখো এটা উ থেকে পি, এই উ পি অবস্থান থেকে উ পি প্রাইম অবস্থানে আসছে। এই ক্ষেত্রে রৈখিক সরণ ঘটবে ফি প্রাইম। দেখো ফি থেকে কোথায় গেছে, ফি প্রাইমে গেছে। তাহলে রৈখিক সরণ আমরা জানি যে এই রৈখিক সরণটাকে যদি চাপ বলি, আমরা জানি যে চাপ সমান, দেখো কোণ সমান চাপ বাই ব্যাসার্ধ, কোণ সমান কি চাপ বাই ব্যাসার্ধ। তাহলে চাপ সমান হবে কোণ ইনটু ব্যাসার্ধ। এখানে উৎপন্ন কোণ হচ্ছে থিটা, ব্যাসার্ধ হচ্ছে x। তাহলে ফি প্রাইম সমান আমরা লিখতে পারি থিটা x। আকার বিকৃতি হবে, দেখো এখানে আকার ছিল x, দেখো এই ক্ষেত্রে যে বিকৃতি ঘটছে সেই বিকৃতির পরিমাণ হচ্ছে x থিটা এবং আদি দৈর্ঘ্য ছিল l। তাহলে টোটাল চুম্বকটির জন্য আকার বিকৃতি হবে x থিটা বাই স্মল l। যদি চুম্বকের উপাদানের দৃঢ়তার গুণাঙ্ক, যেহেতু চুম্বকটি কঠিন এজন্য দৃঢ়তার গুণাঙ্ক আসবে ইটা হয়, সেক্ষেত্রে ইটা সমান আমরা লিখতে পারি আকার পীড়ন বাই আকার বিকৃতি। আকার পীড়ন সমান আমরা লিখতে পারি ইটা ইনটু আকার বিকৃতি। দেখো ইটা ইনটু আকার বিকৃতি ছিল x থিটা বাই স্মল l। তাহলে আমরা লিখতে পারি আকার পীড়ন সমান x থিটা বাই স্মল l। আংটির উপর মোট বল সমান, দেখো আমরা বল সমান লিখতে পারি পীড়ন ইনটু ক্ষেত্রফল। কিভাবে আমরা পীড়ন সমান জানি যে বল বাই ক্ষেত্রফল। তাহলে বল সমান হবে পীড়ন ইনটু ক্ষেত্রফল। দেখো এখানে পীড়ন সমান আমরা কিছুক্ষণ আগে পেয়েছি 2x থিটা বাই l, 2x থিটা বাই l ইনটু ক্ষেত্রফল হবে 2πx ইনটু dx। ক্ষেত্রফল 2πx ইনটু dx কেমনে হলো, আমরা ক্ষেত্রফল সমান জানি যে দৈর্ঘ্য ইনটু প্রস্থ। যেহেতু এখানে রিং বিবেচনা করছি সেহেতু রিং এর পরিধি হিসাব করতে হবে। রিং এর পরিধি হচ্ছে 2πx, কারণ রিংটির ব্যাসার্ধ ছিল x, তাহলে পরিধি হবে 2πx। রিংটির পুরুত্ব হচ্ছে dx, তাহলে ক্ষেত্রফল সমান হবে পরিধি ইনটু পুরুত্ব 2πx ইনটু dx। তাহলে টোটাল ক্যালকুলেট করলে আমরা পাবো 2π ইটা থিটা বাই l ইনটু x স্কয়ার dx, 2π ইটা থিটা বাই l ইনটু x স্কয়ার dx। কাইন্ডলি এখানে একটু দেখো, এখানে একটা এক্সট্রা 2 আসছে, এই 2টা থাকবে না, এটা প্রিন্টিং মিস।
ঠিক আছে, এই প্রিন্টিং মিস এই 2টা হবে না, তাহলে এখানে আমরা লিখবো x থিটা বাই l ইনটু 2 phi x dx, তার মানে 2 phi ইটা থিটা বাই স্মল l ইনটু x স্কয়ার dx। দেখো সুঙ্গটি অক্ষর সাপেক্ষে, সুঙ্গটির অক্ষ সাপেক্ষে আংটির উপর ক্রিয়ারত বলের ভ্রামক, আমরা বলের ভ্রামক মানে জানি যে কোনো একটি বল এবং বলদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, অর্থাৎ কোনো একটি দণ্ডের দুই প্রান্তে দুটি সমান এবং বিপরীত মুখী বল প্রয়োগ করলে সেই ক্ষেত্রে একটি কাপল বা দণ্ডের সৃষ্টি হয়। এই ক্ষেত্রে ওই দণ্ডটির ভ্রামক হবে যে কোনো একটি বল এবং বলদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। তাহলে এখানে আমরা লিখতে পারি সুঙ্গটির অক্ষ সাপেক্ষে আংটির উপর ক্রিয়ারত বলের ভ্রামক সমান 2 phi ইটা থিটা বাই স্মল l x স্কয়ার dx ইনটু x, কারণ বল ছিল 2 phi ইটা থিটা বাই স্মল l ইনটু x স্কয়ার dx এবং এদের মধ্যবর্তী দূরত্ব ছিল স্মল x। এই সমীকরণটাকে যদি আমি, দেখো সুঙ্গটির ব্যাসার্ধ ছিল স্মল r, সুঙ্গটির অক্ষ থেকে কি পরিধি পর্যন্ত দূরত্ব ছিল স্মল r, তাহলে এই সমীকরণটাকে যদি আমি x সমান 0 থেকে x সমান r সীমার মধ্যে সমাকলন করি, তাহলে অক্ষ সাপেক্ষে সুঙ্গের উপর ক্রিয়ারত আবর্তন বা মুসর দণ্ডের ভ্রামক ক্যাপিটাল M পাবো। তাহলে ক্যাপিটাল M সমান আমরা লিখতে পারি, এই সমীকরণকে 0 থেকে r সীমার মধ্যে সমাকলন করব, ইন্টিগ্রেশন 0 থেকে স্মল r 2 phi ইটা থিটা বাই স্মল l x স্কয়ার dx ইনটু x। দেখো 2 phi ইটা থিটা বাই l ধ্রুব রাশি, এজন্য ইন্টিগ্রেশনের বাইরে বের করে দিলাম, তাহলে 2 phi ইটা থিটা বাই স্মল l ইনটু ইন্টিগ্রেশন 0 টু স্মল r x কিউব dx হবে। আমরা জানি যে ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx সমান হচ্ছে x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1, তাহলে ইন্টিগ্রেশন x কিউব dx সমান হবে x টু দি পাওয়ার 3 প্লাস 1 বাই 3 প্লাস 1, তার মানে x টু দি পাওয়ার 4 বাই 4। দেখো সীমা হচ্ছে 0 থেকে r, আমি এখন 0 থেকে r পর্যন্ত সীমা এখানে বসালে আমরা পাবো 2 phi ইটা থিটা বাই স্মল l ইনটু r টু দি পাওয়ার 4 বাই 4, টোটাল ক্যালকুলেট করলে আমরা পাবো ইটা phi r টু দি পাওয়ার 4 থিটা বাই 2 স্মল l। দেখো যদি চুঙ্গটি ফাঁপা হয়, চুঙ্গের অন্ত বহির্ব্যাসার্ধ যথাক্রমে স্মল r এবং ক্যাপিটাল R হবে, তবে ওই মুসর দণ্ডের ভ্রামক হবে, দেখো অন্ত ব্যাসার্ধ হবে স্মল r এবং পরিধির ব্যাসার্ধ বা বহির্ব্যাসার্ধ হবে ক্যাপিটাল R। এই ক্ষেত্রে চুঙ্গের বিবর্তন, টোটাল বিবর্তন হবে স্মল r থেকে ক্যাপিটাল R, সেই ক্ষেত্রে হবে ইন্টিগ্রেশন x সমান স্মল r থেকে x সমান ক্যাপিটাল R 2 phi ইটা থিটা বাই স্মল l x কিউব dx। টোটাল আমরা পাবো ইটা phi থিটা বাই 2 স্মল l ইনটু ক্যাপিটাল R টু দি পাওয়ার 4 মাইনাস স্মল r টু দি পাওয়ার 4। উল্লেখ্য থিটা বিক্ষেপণে থিটা কাজ w সমান হবে ইন্টিগ্রেশন 0 টু থিটা m d থিটা। m এর মান পেয়েছিলাম আমরা, দেখো m এর মান পেয়েছিলাম ইটা phi r টু দি পাওয়ার বাই 2 l ইনটু থিটা, পূর্ববর্তী পৃষ্ঠায় আমরা পেয়েছিলাম, দেখো এই যে পূর্ববর্তী পৃষ্ঠায় পেয়েছিলাম ইটা phi r টু দি পাওয়ার 4 থিটা বাই 2 l। তাহলে এখানে যদি সেই মানটা বসাই 0 থেকে থিটা সীমার মধ্যে যদি সমাকলন করি, সেই ক্ষেত্রে ইকুয়েশনটা পাবো w সমান n phi r টু দি পাওয়ার বাই 2 l ইনটু থিটা স্কয়ার বাই 2। এটি হচ্ছে চুঙ্গের বিবর্তন বা ঘূর্ণনের ক্ষেত্রে সম্পাদিত কাজ বা কৃতকাজের রাশিমালা। এখানে চুঙ্গের ব্যাসার্ধ r, চুঙ্গের দৈর্ঘ্য l এবং বিবর্তন কোণ থিটা যদি আমরা জানতে পারি, সেই ক্ষেত্রে আমরা টোটাল সম্পাদিত কাজ বা কৃতকাজ w কি করতে পারবো, বের করতে পারবো। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা আজকের ক্লাসটা ভালোভাবে বুঝতে পেরেছো। চেষ্টা করেছি মোটামুটি ভালো পাঠদান করানোর জন্য। কারো কোনো সমস্যা থাকলে বলো, আমি সলভ করার চেষ্টা করব। আমাদের সময় শেষের পথে প্রায় আছে, কারো কোনো সমস্যা আছে? তাহলে ভালো থেকো, আজকে এই পর্যন্ত। সবার সুস্থতা এবং সুস্বাস্থ্য কামনা করতেছি। আসসালামু আলাইকুম।